আমি যখন সুইডেনে পড়াশোনা করতে গিয়েছিলাম আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরিতে কিছু রুম ছিল যেখানে অনেক হাই পাওয়ারের ব্রাইট লাইট আপনার জ্বলতো। আমি প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো কোনো কিছুর শুটিং হয়, পরে দেখলাম যে না, আসলে সকালবেলা স্টুডেন্টরা এই ব্রাইট রুমগুলোতে এসে চোখ খুলে এরকম আলোর দিকে তাকিয়ে থাকতো। আই ওয়াজ ভেরি কনফিউজড, হচ্ছেটা কি? আসলে যেটা ওরা এখানে লাইট থেরাপি নিত, কারণ সুইডেনের মতো দেশগুলো যেগুলো শীত প্রধান দেশ, এখানে শীতকালে আপনার সূর্যের দেখা পাওয়া সকালবেলা যেতই না বলা যায়। যেহেতু তারা সানলাইটে কোনোভাবে এক্সপোজড না, সেহেতু তারা সানলাইটের বিকল্প হিসেবে এই লাইট থেরাপিগুলো নিত, যাতে তাদের বায়োলজিক্যাল ক্লকটাকে তারা জানাতে পারে যে না, এখন সকাল শুরু, ওয়েক আপ। আমার আপনার সেই সমস্যা নেই। আমি এখন অস্ট্রেলিয়ায় থাকি, আপনার হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে শুনছেন। আমাদের প্রচুর সানলাইট। এই সানলাইটে যখন আমাদের চোখ এক্সপোজড হয় সকালবেলা, এটা আমাদের ব্রেইনের যে সার্কাডিয়ান রিদম, আমাদের যে ব্রেইনের যে আপনার যেটা হচ্ছে যে বায়োলজিক্যাল ক্লক, সেখানে সে খুব ইজিলি জানিয়ে দেয় যে ভোর হলো, দৌড় হলো, খুকুমনি উঠোরে, অর্থাৎ ইটস টাইম ফর ওয়েক আপ। এখন সকালে আমরা অনেকেই ঘুম থেকে উঠে টায়ার্ড ফিল করি, ঘুম কোনোভাবেই ক্লান্তি কাটছে না, কোনোভাবেই হচ্ছে নিজেকে চাঙ্গা ফিল করাতে পারছি না, এবং সারাদিন ওই একটা ভাব থাকতে থাকে। এটা কাটানোর খুব সহজ, ফ্রি অফ কস্ট এবং সায়েন্স বেসড একটা সমাধান হতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন আপনি 10 থেকে 20 মিনিট সূর্যের আলোতে নিজেকে এক্সপোজ করবেন। চোখ খুলে আপনি দেখবেন, সানগ্লাস পরে না, চোখ খুলে দেখবেন, সো দ্যাট ব্রাইট লাইটটা আপনার চোখে আসে এবং সেখান থেকে আপনার বায়োলজিক্যাল ক্লকটা অ্যাক্টিভেট হয়। আজকের এই ভিডিওতে আমি দুর্বলতা কাটানোর জন্য আমরা এইভাবে খুব সহজেই কিন্তু আবার সায়েন্স ব্যাকড কী কাজ করতে পারি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। একই সাথে কোন সময় দুর্বলতাটা আসলে ভেতরে কোনো একটা বড় সমস্যার লক্ষণ হিসেবে প্রকাশিত হচ্ছে এবং সেই জন্য আপনাকে মেডিকেল অ্যাটেনশন নেওয়া প্রয়োজন, সেই ওয়ার্নিং সাইনগুলো নিয়েও আলোচনা করব। আমি যদি আপনাকে বলি দুর্বলতা কাটানোর জন্য আপনাকে এখন থেকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, আপনার কাছে কিন্তু একটু খটকা লাগার কথা, কারণ আপনি অলরেডি দুর্বল। আপনি যদি ব্যায়াম করতে যান তাহলে তো আরও দুর্বল ফিল করবেন। কিন্তু সায়েন্স আসলে উল্টোটা বলছে। সায়েন্স বলছে যদি আপনি প্রতিদিন নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনার যে শারীরিক দুর্বলতা সেটা আসলে কাটানো সম্ভব। কেন? কারণ ব্যায়াম যখন আমরা করি, ব্যায়ামের সাথে আমাদের অনেক কিছু জিনিস জড়িত। এক হচ্ছে আমাদের যে শরীরে যে অক্সিজেন সাপ্লাই, আমাদের শরীরের যে মেটাবলিজম, আমাদের যে হরমোনাল রেগুলেশন, এই প্রত্যেকটা জিনিসের সাথে ব্যায়ামের একটা খুব ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এবং অন টপ অফ দ্যাট, যখন মানুষজন ব্যায়াম করে তখন এন্ডরফিন নামে এক ধরনের একটা হরমোন রিলিজ হয়, যেটা আমাদের যে লো মুড, মানে কিছু ভালো লাগছে না, অলওয়েজ লো ফিল করা, সেই লো মুডটাকে আপলিফট করতে খুব সাহায্য করে। এবং এটা শারীরিক দুর্বলতা কাটানোর জন্য আরেকটা ফ্রি অফ কস্ট ইজি সমাধান। এবং এটা শুধুমাত্র আমরা যারা ইয়াং জেনারেশন বা সুস্থ তাদের জন্য না, যারা এমনকি বাতের ব্যথায় ভুগছেন অথবা ডায়াবেটিস আছে, এগুলোতে মানুষের শরীর কিন্তু এমনিতেই দুর্বল, উইক হয়ে পড়ে, তাদের মধ্যেও যে স্টাডিগুলো হয়েছে সেখানেও দেখা গিয়েছে যে না, তারা যখন রেগুলারলি এক্সারসাইজ করেন তখন তাদের এই শারীরিক দুর্বলতা আসলে কেটে যায়। এখন আমি কি আপনাকে বলছি আপনি জিমে গিয়ে প্রতিদিন এক্সারসাইজ করবেন? না। হ্যাঁ, যদি আপনি করতে চান করেন, কিন্তু আমি বলছি আপনি খুব হাতের কাছে অল্প সময় নিয়ে যে এক্সারসাইজগুলো করতে পারেন। ধরেন প্রতিদিন আপনি 30 মিনিট করে হাঁটলেন, ধরেন আপনি একটু অল্প কিছুক্ষণ দৌড়ালেন, বা বাসায় আপনার বডি ওয়েট কাজে লাগিয়ে যে এক্সারসাইজগুলো করা যায় সেগুলো করলেন। ইটস নট অ্যাবাউট ইন্টেন্সিটি, ইটস নট অ্যাবাউট ফ্যান্সি ইকুইপমেন্ট যে আপনি কত আঙ্গিকে কত টেকনিকে এক্সারসাইজ করছেন। অনেকে ওই জায়গায় না খুব বেশি ফোকাস দিয়ে ফেলেন। অল ইউ নিড ইজ কনসিস্টেন্সি। দেখুন, আমরা যারা ইয়াং জেনারেশন, আমাদের অনেক বড় ঋণ রয়ে গিয়েছে। মানে ঋণ বলতে আমরা বুঝি ব্যাংকের কাছে ঋণ আছে আমাদের, না, আমাদের আসলে ঘুমের কাছেও ঋণ রয়ে গিয়েছে। আমাকে যদি বলেন এই মুহূর্তে আমার শারীরিক প্যারামিটারের সবচেয়ে খারাপ কোন জিনিসটা, সেটা আমি বলবো ঘুম। আমার ঘুমের সমস্যা রয়েছে। আমি এখন এই যে ফিটবিটের এটা ইন্সপায়ার 3 এই ট্র্যাকিং ডিভাইসটা ইউজ করি। ও কিন্তু আমার স্লিপ করে, সবসময় ট্র্যাক করে, এবং ওই স্লিপের মধ্যে আমার অক্সিজেন স্যাচুরেশনের কী অবস্থা, আমার অন্যান্য প্যারামিটারের কী অবস্থা, আমার আপনার হচ্ছে যে ব্রিদিংয়ের যে রেট সেটার কী অবস্থা, এই প্রত্যেকটা জিনিস সে ট্র্যাক করে এবং আমাকে রিপোর্ট দেয়। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই এই জিনিসগুলোকে ইগনোর করি এবং এই জন্য দেখা যায় যে ঠিকমতো ঘুম হচ্ছে, বাট তারপর আপনার টায়ার্ডনেস যাচ্ছে না। একটা মজার কথা বলি, আমি তো সারা জীবন হলে পড়াশোনা করে ঢাকা মেডিকেলের হলে ছিলাম, এর আগে ক্যাডেট কলেজে, তো আমরা হচ্ছে রেসিডেন্সিয়াল ইয়েতে থাকতাম। তো সেখানে আমি ছেলেদের খুব মজার একটা কাজ দেখেছি, সেটা হচ্ছে সে কখনো মশারি খাটাবে না, সারা রাত মশার কামড় খাবে, মশার কামড়ের জন্য একটু করে আপনার এখানে করে মারছে, আবার ঘুমোচ্ছে না, উঠে যাচ্ছে, হ্যাঁ, ঘুমের মধ্যে উঠে করতেছে, মশার জন্য বিরক্ত, একবার বালিশ মাথার উপরে দিচ্ছে কারণ মশা ভন ভন করছে, কিন্তু মশারি খাটাবে না।
তো এইভাবে যদি আপনি ঘুমানোর চেষ্টা করেন, আপনি যদি 8 ঘন্টা ঘুমান কিন্তু শুধুমাত্র মশারি না কাটানোর জন্য, আপনার কিন্তু সাউন্ড স্লিপ হবে না। সো স্লিপ হাইজিন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সেটার মধ্যে আপনার বেডটা ঠিক হতে হবে, আপনার স্লিপের যে এনভায়রনমেন্ট, লাইট থেকে শুরু করে সাউন্ড, এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। আপনার সোশ্যাল মিডিয়া ইউজ কমাতে হবে। আপনি ফোন নিয়ে, ফোনের যে ব্রাইট লাইট, সেটা আপনি রাতের বেলা যদি এক্সপোজড হন, আপনার ঘুম ঠিক মতো হবে না, সেটা কমাতে হবে। আপনি কফি বা চা এগুলো রাতের বেলা খেলে আপনার ঘুম হবে না, সেটা আরেকটা বড় সমস্যা। সো এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এটার সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলিনি, বিশেষ করে যারা মিডল এজ 30+ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই আমরা নাক ডাকি। এখন নাক ডাকার কিন্তু অনেকগুলো কারণ হতে পারে। আপনার নাকের এখানে যে হাড়টা থাকে সেটা বাঁকা হতে পারে, পলিপ থাকতে পারে, বিভিন্ন রকম। তবে একটা মেডিকেল কন্ডিশন আছে, এটাকে বলি আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অর্থাৎ আপনি নাক ডাকে এবং যে দেখবেন যে অনেকে নাক ডাকতে ডাকতে মনে হচ্ছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে আবার সে মানে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আপনি দেখবেন আত্মীয় স্বজনের মধ্যে আমি অনেকেই দেখেছি এরকম, যে রাতে ঘুমানোর সময় মানে এই ধরনের একটা সমস্যা হচ্ছে। এটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ। এতে যেটা হয় কি, আপনার শরীরে যখন আপনি ঘুমাচ্ছেন এনাফ পরিমাণ অক্সিজেন যায় না ওই ঘুমানোর সময়, এবং এটার জন্য আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন সারাদিন আপনার টায়ার্ড লাগবে। অ্যান্ড ইটস অ্যান ইম্পর্টেন্ট মেডিকেল কন্ডিশন। মিডল এজড ম্যান, আমাদের মতো এই যে আমার বয়সী ছেলেদের এবং যারা ওভারওয়েট, যারা মোটা, তাদের এই সমস্যাটা অনেক বেশি হতে পারে। এটা খুব ইজি সমাধান হচ্ছে, আপনি যদি ওজন কমান অনেক ক্ষেত্রে এটা ঠিক হয়ে আসে। তবে যদি কারো এরপরও যদি না কমে আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ তখন আপনাকে সেই ধরনের একটা ট্রিটমেন্টে যেতে হবে। আচ্ছা, দুর্বলতা কাটানোর আরেকটা মোক্ষম অস্ত্র আমাদের হচ্ছে খাবার, ডায়েট। এখন এখানে আমি আপনাকে আপনার কী বলবো, ক্যানভাসারের মতো একটা ধরেন টোটকা ফর্মুলা দিতে পারি, যে আপনি প্রতিদিন সকালে উঠে বাদাম, তারপরে কিছু হানি, সাথে কিছু কালোজিরা, হরিতকি, অমলকি, বিভিন্ন জিনিসপত্র দিয়ে মিশিয়ে একটা চাবনপ্রাশ বানিয়ে খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি সবসময় আপনি হচ্ছে যে এনার্জি ফিল করবেন। দেখুন, এটার সায়েন্টিফিক এভিডেন্স নাই, এবং আমি যেহেতু আপনার মার্কেটিংয়ের লোক না, সো আমি সেটা বলছি না। আপনার কেউ যদি খেয়ে থাকেন, ইটস আপ টু ইউ। আমি এখন যদি বলি যে না আপনি খাবেন না, আমি জানি যে অনেকে এটাতে খুব অ্যাংরি ফিল করবেন। প্লিজ ডু হোয়াট এভার ইউ ডু, বাট আমি আপনাকে যেটা বলবো অ্যাকর্ডিং টু সায়েন্স, আপনাকে সুষম খাবার খেতে হবে, আপনাকে ব্যালেন্সড ডায়েট করতে হবে। ইয়েস, আপনি ব্যালেন্সড ডায়েট মানে আমাদের যে আপনার শর্করা, প্রোটিন, ফ্যাট, এটার যে আপনার কী বলছে একটা ব্যালেন্সড একটা সুষম খাদ্যের তালিকা আছে, সেটা মেনটেন করে এর উপরে আপনি আপনার চাবনপ্রাশ খান, আপনি বাদাম খান, খান, আপনি যেটাই করেন আমার কোনো আপত্তি নেই, বাট আপনাকে খাবারটা এনশিওর করতে হবে। আর খাবারের এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে, আমাদের শরীরে অনেক ভিটামিনের ঘাটতি হওয়ার কারণে আমরা কিন্তু দুর্বলতায় ভুগি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমাদের ভিটামিন এবং মিনারেল। কারণ আমি প্রথম যেটা বলবো সেটা আসলে মিনারেল, সেটা হচ্ছে আয়রনের ঘাটতি। যদি আমাদের আয়রন শূন্যতা থাকে, তখন আমাদের রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া হয়। আপনি পালং শাক, কলমি শাক, পেয়ারা, বা আপনি হচ্ছে যে লিভার, রেড মিট মানে হচ্ছে আপনার আমাদের যে গরুর মাংস, খাসির মাংস, এগুলোতে এনাফ পরিমাণ আয়রন থাকে। এগুলো যদি আপনি খান তাহলে আপনার আয়রনের লেভেল বাড়বে। তবে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর আয়রনের সমস্যা কিন্তু আসলে খাবারের থেকে না, এটা বেশি লস হওয়ার কারণে, অর্থাৎ কোনো না কোনোভাবে তার বডি থেকে আপনার রক্ত শূন্যতা হচ্ছে, রক্ত লস হচ্ছে, সেজন্য হয়। এর মধ্যে যারা ইয়াং মেয়েরা রয়েছেন তাদের একটা খুব বড় সমস্যা হচ্ছে তাদের পিরিয়ডের সমস্যা, বিশেষ করে এক্সেসিভ ব্লিডিং যদি হয় তখন তাদের জন্য কিন্তু রক্তশূন্যতা হয়। এবং বাংলাদেশের যে লেটেস্ট যে সার্ভেগুলো হয়েছে, আমাদের বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভে, সেখানে দেখা গিয়েছে যে একটা সিগনিফিক্যান্ট অংশ এই রক্তশূন্যতায় ভুগে, বিশেষ করে মেয়েরা। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, কারো যদি কৃমি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাবজর্পশনও কম হবে, অর্থাৎ শরীর থেকে আপনি যখন খাচ্ছেন সেখানে অ্যাবজর্পশনও কম হবে। আর এই কৃমিগুলো আমাদের শরীরের যে অন্ত্র থেকে রক্ত খেয়ে ফেলে, সেজন্য সেটাও হতে পারে। আবার কৃমির আরেকটা খুব বড় সমস্যা হচ্ছে, কৃমি হলে আপনার রাতে ঘুম হবে না। সো কৃমিজনিত সমস্যার কারণে কিন্তু রাতে ঘুম কম হয়, আবার রক্তশূন্যতা হয়, সেজন্য সবসময় টায়ার্ড লাগতে পারে। সেই ক্ষেত্রে কৃমির ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ভিটামিনের ঘাটতি আমাদের সবার রয়েছে, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এটা আমরা সূর্যের আলো থেকে আমাদের বডিতে তৈরি হয়। আমাদের যে স্কিন কালার বলা যায় ব্রাউন স্কিন, হ্যাঁ, আমাদের স্কিনে মেলানিনের পরিমাণ বেশি থাকার কারণে এই যে সূর্যের রশ্মি থেকে যে ভিটামিন ডি তৈরি হওয়ার, সেটার রেট কম থাকে। সাথে আপনার আমাদের জেনেটিক কিছু কারণও রয়েছে, যেটার কারণে ওভারঅল আমরা যারা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এই সাউথ এশিয়ান পপুলেশনের আপনার যে ভিটামিন ডি এর লেভেল সেটা সবসময় কম থাকে। ইনফ্যাক্ট আমারও কম ছিল।
কিন্তু ভিটামিন ডি যদি কম থাকে সেটা সবসময় আপনাকে একটা কী বলবো টায়ার্ডনেসের জন্ম দেবে, আপনি সবসময় টায়ার্ড ফিল করবেন। অবশ্যই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট আপনি হচ্ছে ভিটামিন ডি সমৃদ্ধ যেসব খাবার রয়েছে, দুধ, ডিম, এগুলো খেতে পারেন, বাট সেটা দিয়ে এই ভিটামিনের ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা কম। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হবে। এবং আমি এখানে আমার কথা বলছি, আমি অন্য কোনো সাপ্লিমেন্ট খাই না, আমি শুধুমাত্র ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিই। কারণ আমি যখন রক্ত পরীক্ষা করেছিলাম বছরখানেক আগে, আমারও ভিটামিন ডি এর লেভেল কম ছিল, এবং এই জন্য আমি রেগুলারলি একটা ভিটামিনই খেয়ে থাকি, সেটা হচ্ছে ভিটামিন ডি। এরপরের যেটা সেটা হচ্ছে হাইড্রেশন, পানি। আপনি যদি কোনোভাবে পানি শূন্যতায় ভুগেন, পানি শূন্যতায় আপনি ভুগছেন কিনা সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার যে প্রস্রাবের কালার যদি খুব গাঢ় হয়, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে আপনার পানি শূন্যতা আছে। এবং আমাদের যে বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো জায়গাগুলোতে এটা তো খুব হট অ্যান্ড হিউমিড, অনেক ঘাম হয়, অনেক গরম, এক্ষেত্রে প্রচুর আমাদের পানি চলে যায়, পানির সাথে সোডিয়াম চলে যায়, সেই কারণে কিন্তু আমাদের শরীর কিন্তু আবার টায়ার্ড হয়ে যায়। সো এটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অনেকে খেয়ে থাকেন, এগুলোর খুব বড় একটা বাজার রয়েছে। ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের আমি নেগেটিভ কিছু বলছি না, খেতে পারেন, এটা কস্ট ইফেক্টিভ না, কারণ আপনাকে দাম দিয়ে কিনে খেতে হয়। বাট আপনি যদি চান আপনি ডাবের পানি খেতে পারেন, তরমুজ খেতে পারেন, লেবুর পানি খেতে পারেন, একটু করে লবণ মিশিয়ে দিলে আপনার সেই যে ওই যে সোডিয়াম ক্লোরাইডের যে ঘাটতি সেটাও পূরণ করা সম্ভব। ডাবের পানিতে আপনার পটাশিয়াম রয়েছে, সো ওইভাবে কিন্তু ওইভাবেও ম্যানেজ করা সম্ভব। আপনাকে যে একেবারে ইলেকট্রোলাইটই খেতে হবে সেটা না, বাট ইলেকট্রোলাইট আপনি খেতে পারেন। নেক্সট সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। দেখুন, আমাদের মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে সেটাও কিন্তু আমাদের দুর্বলতার একটা কারণ। বিশেষ করে যারা ডিপ্রেসিভ সিমটমে ভুগছেন, একটু বিষণ্ণতায় ভুগছেন, বিষণ্ণতায় কিন্তু আপনার এক ধরনের ল্যাক অফ এনার্জি, এক ধরনের ঝিমিয়ে পড়া, কোনো কিছু কাজ করাতে আগ্রহ না পাওয়া, এটাও কিন্তু এক ধরনের লো মুড এবং ডিপ্রেসিভ সিমটমের কারণে আপনি দুর্বল ফিল করতে পারেন। এবং সেটা যদি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার একজন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটু মেডিকেলি সিরিয়াস, সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা, বা আমরা এটাকে বলি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ আপনার থাইরয়েড কম কাজ করছে। থাইরয়েড যে হরমোনটা তৈরি করে সেই হরমোনটাও আমাদের কিন্তু চাঙ্গা ফিল করাতে সাহায্য করে, আমাদের মুড এলিভেট করতে, আমাদেরকে এনার্জি ফিল করতে সাহায্য করে। যদি সেটা কম থাকে আপনার শরীরে তাহলে ডেফিনেটলি এটা আপনাকে এক ধরনের দুর্বলতা, এক ধরনের টায়ার্ডনেস, আপনার কী বলবো যে আনএক্সপ্লেইনড ওয়েট বেড়ে যাচ্ছে, আপনার হরমোনাল অন্যান্য সমস্যা হচ্ছে, অনেকগুলো জিনিস একসাথে আপনি ফিল করবেন। এটা মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি কমন ছেলেদের তুলনায়। আপনার আয়োডিনের ঘাটতি থাকতে পারে, আপনার অন্য যে কোনো সমস্যা থাকতে পারে, অনেকের যে গয়টার হতে পারে, হ্যাঁ, যেখানে আপনার ফুলে যায়। তো এটাও খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা যদি হয় ডেফিনেটলি আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, সো সেই বিষয়টাও খেয়াল রাখবেন। একটু আগে বলছিলাম যে রক্তশূন্যতার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মেয়েদের পিরিয়ডের সময় অনেক বেশি ব্লিডিং হওয়া। এটা একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম, এখানেও আমরা অনেকেই হেল্প নিতে চাই না। প্লিজ ডোন্ট ইগনোর দিস, অ্যাজ সুন অ্যাজ পসিবল একজন গাইনোকোলজিক্যাল এক্সপার্টের সাথে শরণাপন্ন হবেন, সেখান থেকে আপনার ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। যেটা বললাম যে যদি স্লিপ অ্যাপনিয়ার মতো নাক ডাকার একটা খুব বড় সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনি একজন নাক কান গলার বিশেষজ্ঞর কাছে যাবেন। এছাড়াও আপনি সব কিছু করার পরেও 3 থেকে 6 মাস করার পরেও দেখা যাচ্ছে যে আপনার আসলে দুর্বলতা কোনোভাবেই কাটছে না, সেক্ষেত্রে আপনার ক্রনিক ফ্যাটিগনেসে আপনি ভুগতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ আন্ডারলাইন কোনো সমস্যা আছে কিনা সেটা এক্সপ্লোর করে দেখা উচিত। সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনার কাজে লাগবে। আমি জানি আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, আপনার মনোযোগ দিয়ে তারপরেও শুনেন, সেটার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।